মিডল অর্ডারে ডমিনেট করার মতো আমি কোনো ব্যাটসম্যান খুঁজে পাই না আমাদের বাংলাদেশের ক্রিকেটে। এই যে সাইম, আপনি ক্রিকেট বিশ্লেষণ করেন, ক্রিকেট নিয়ে কথা বলেন, অনেক কথা বলেন, আপনার ভিডিও লাখ লাখ মানুষ দেখে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, কিন্তু আপনার দল আসলে সংযুক্ত আরব আমিরাতের সাথে হারে। মানে আপনার কি কখনো মনে হয় যে ক্রিকেটে হারার কোনো লজ্জা নেই, এটা আমি জানি, বাট আপনার কি মনে হয় যে আপনার মাঝে মধ্যে একটু লজ্জা লাগে যে আরব আমিরাতের সাথে হারা, সংযুক্ত আরব আমিরাত র্যাঙ্কিংয়ে 15 নম্বর দল, কোনো ক্রিকেট সংস্কৃতি হয়তো নাই তাদের, মানে ILT বাদ দিলে আপনার কি একটু খারাপ লাগে ওইখান থেকে? প্রথম কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট সংস্কৃতি নাই, এ কথাটা ভুল। ডেভেলপমেন্ট প্রসিডিউর, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তার অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোতে যে ডেভেলপমেন্ট প্রসিডিউরটা চালাচ্ছে, সেটা UAE বলেন, ওমান বলেন, নেপাল ক্রিকেট বলেন, এই ডেভেলপমেন্ট প্রসিডিউরগুলো অত্যন্ত সুন্দরভাবে তারা চালাচ্ছে এবং সেটারই একটা আউটকাম। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে লজ্জা করে কিনা, অবশ্যই লজ্জা করে, লজ্জা তো অবশ্যই করছে। ওই যে ডেভেলপমেন্টের জায়গাটা যেটা বললাম, যে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো যেভাবে ডেভেলপমেন্টগুলো করছে, সে অনুযায়ী আপনার ডেভেলপমেন্ট স্টেজটা আসলে কতটুকু বা কোন স্টেজে আছে, বা আপনি আপনার ডেভেলপমেন্ট স্টেজগুলো কী করেছেন। আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনি তো কভার করেছেন এই সিরিজটা সংযুক্ত আরব আমিরাতের সাথে, ওকে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজের আগে কয়টা প্র্যাকটিস সেশন দিনে ছিল, কয়টা প্র্যাকটিস সেশন রাতে ছিল? দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। দেখিনি, কারণ হচ্ছে যে মানে ক্লোজ ডোরই ছিল বেশিরভাগ, রাতের বেলা কী হয়েছে খুব কম সময়, মানে 15 মিনিটে সব দেখা যায়নি। সো ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে আপনি সিরিজটা খেলতে যাচ্ছেন রাতের বেলা, আপনার ম্যাক্সিমাম প্র্যাকটিস সেশন দিনের বেলাতেই। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান দেই, বাংলাদেশ ডিউ ফ্যাক্টরে সর্বশেষ যে 15টা একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যেখানে পরে বোলিং করেছে, তার 13টা ম্যাচে বাংলাদেশ হেরেছে ডিউ ফ্যাক্টরে বোলিং করতে গিয়ে। এই ব্যাপারটাকে আপনি নোটিস করছেন কিনা, পরিসংখ্যানটাকে আপনি নোটিস করছেন কিনা, যে ডিউ ফ্যাক্টরে বাংলাদেশের বোলাররা বোলিং করতে পারছে না বা বোলিং করতে পারে না। শারজাতে যে ডিউ ফ্যাক্টরটা অনেক বেশি, সেটাকে আপনি আগে থেকে জানতেন না বা আগে থেকে জানেন না। সো প্লেয়ারদের ডিউ ফ্যাক্টর অ্যাডাপ্টেশনের জন্য প্র্যাকটিসের জায়গাটা কতটুকু ছিল, বোলাররা কতটুকু বল গ্রিপিংয়ের প্র্যাকটিস করেছে বা হ্যাবিচুয়েটেড বা ইউজ টু, সেটা একটা অনেক বড় প্রসঙ্গের জায়গা হতে পারে। শারজার এই স্টেডিয়ামে সর্বশেষ 8টা T20 ম্যাচ যেটা হয়েছে, সেই 8টা T20 ম্যাচে পরে ব্যাটিং করা দল ডমিনেট করে জিতেছে, একদম পাত্তাই পায় নাই। ইভেন আপনি যদি চিন্তা করেন যে এই সংযুক্ত আরব আমিরাত টিম নিউজিল্যান্ডের একটা ফুল ফেস টিমকে হারিয়েছে 2023 সালে পরে ব্যাটিং করে এই সংযুক্ত আরব আমিরাতে। সো সব কিছু মিলে আমি যেটা লজ্জার কথা আপনি যেটা বললেন, যে লজ্জাটা এই কারণেই করে, সেটা হচ্ছে যে আপনার এই যে পরিসংখ্যানগুলো বললাম, এই যে ডিউ ফ্যাক্টরের কথা বললাম, যে ডিউ ফ্যাক্টর নিউট্রালাইজ করার জন্য যে স্কিলটা প্রয়োজন, সেই স্কিল কতটুকু আপনার প্লেয়ারদেরকে আপনি তৈরি করতে পেরেছেন বা প্লেয়াররা কতটুকু তৈরি করতে পারছে। আমি যদি 2023 বিশ্বকাপের আগে একটা আর্টিকেল বলি, সেটা ডেকান ক্রনিকলসের একটা আর্টিকেল ছিল। মোহাম্মদ শামি তিনি শুধুমাত্র ডিউ ফ্যাক্টরের প্র্যাকটিসের জন্য তার ফার্ম হাউসে ফ্লাডলাইট জ্বালিয়ে বালতিতে বল চুবিয়ে ভিজিয়ে তিনি রেগুলারলি শুধুমাত্র এই প্র্যাকটিসটা করতেন। আপনি 23 বিশ্বকাপটা চিন্তা করে দেখেন, ম্যাক্সিমাম টিমই আসলে পরে ব্যাটিং করতে চাইতো, এক্সেপ্ট টিম ইন্ডিয়ায় পরে বোলিং করতো। বলি যে যখন আমরা দেখলাম যে পরে আমরা বোলিং করছি, আমার পেসারদের হাত থেকে বল ছুটে যাচ্ছিল বারবার, তো এটা কি এই কারণে কিনা যে আপনি যে বললেন ভেজা বল দিয়ে বোলিং করা বা বলটা ভিজিয়ে নেওয়া, রাতে বোলিং করা, আসলে ওই ক্রিকেটাররাও আসলে ওই বক্সের বাইরে কিছু চিন্তা করে না, যে বক্সের বাইরে আমি চিন্তা করি নিজের প্র্যাকটিসটা করি, মানে একটা প্র্যাকটিস তো হবে টিমের থেকে, বাট নিজের প্র্যাকটিস আছে, বল একটু ভিজিয়ে নেই, এটা করি ওইটা করি, অন্য কিছু ট্রাই করি। ফ্যাক্টর জায়গাটা হচ্ছে নলেজের জায়গাটা, যে আসলে প্লেয়াররা ওই জায়গাটায় নলেজটা রাখেন কিনা বা রাখার চেষ্টা করেন কিনা বা ওই থিওরিটিক্যাল গবেষণাটা করেন কিনা। ধরেন মোহাম্মদ শামির যে আর্টিকেলটা আমি বলছিলাম, জসপ্রীত বুমরার ক্ষেত্রে আমি সেম আর্টিকেলই পড়েছিলাম, যে বল ভিজিয়ে রাতের বেলা ফ্লাড লাইটের কন্ডিশন তৈরি করে তারা নিজেদের উপর ইনভেস্টমেন্টের জায়গাটা করছেন। খুব সিম্পল একটা কথা বলি প্রত্যয় আমি, সেটা হচ্ছে আপনি অ্যাজ অ্যান এলিট লেভেল ক্রিকেটার আপনি একটা বছরে 1 কোটি টাকা ইনকাম করছেন, 1 কোটি টাকা আপনি ইনকাম করছেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ BPL মিলিয়ে। নর্মাল একটা ন্যাশনাল টিমের প্লেয়ারের 2টা লিগ মিলিয়ে 1 কোটি টাকার মতো ইনকাম হয়ে যায়। এই 1 কোটি টাকার মধ্যে যদি আপনি 20 লাখ টাকা নিজের জন্য ইনভেস্ট করেন, নিজের প্রতি ইনভেস্টমেন্টের জায়গাটা, ওই যে কন্ডিশন তৈরি করা, নিজের ফিটনেস গাইডেন্সের জন্য একটা এক্সট্রা বিট অফ সেট আপ তৈরি করা, নিজের প্র্যাকটিসটা নিজের জায়গা থেকে ক্রিকেট বোর্ডের জন্য অপেক্ষা না করে নিজের আপগ্রেডেশনের জায়গাটা নিজের চিন্তা করা, ওই জায়গাটা আসলে আপনি করেন কিনা, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। যে 1 কোটি টাকা আপনি ইনকাম করছেন, 20 লাখ টাকা আপনি নিজের জন্য খরচ করছেন, নিজের ইনভেস্টমেন্ট, নিজের প্রতি নিজের ইনভেস্টমেন্টের জায়গা। সো আমার কাছে মনে হয় যে আমি যতটুকু দেখি আমাদের দেশের ক্রিকেটারদেরকে, আমাদের দেশের ক্রিকেট কালচার, আমাদের দেশের ক্রিকেটারদের ওই অ্যাট্রিবিউটের জায়গাটা আমি আসলে দেখি না, যে নিজের প্রতি আপনি যদি
100 টাকা ইনকাম করলেন, 20 টাকা নিজের জন্য খরচ করলেন কিনা, বা নিজের প্রতি ইনভেস্টমেন্টটা করলেন কিনা। ক্রিকেট ইজ অল অ্যাবাউট ইনভেস্টমেন্ট। আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্টের জায়গাটা একটা খুব, মানে ইনভেস্টমেন্ট বলতে আপনি 1 লাখ টাকার ব্যাট কিনলেন সেটা না, আপনি আপনার নিজের প্রিপারেশনাল ফেজের ইনভেস্টমেন্টটা আসলে কতটুকু করছেন, যেটার জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক দূর পিছিয়ে। এবং ওই যে একটা জিনিস, যে একটা তো ডেভেলপমেন্ট, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডেভেলপমেন্টগুলো করতে পারতো, আমি খুব সিম্পল একটা কথা বলি প্রত্যয়, আপনি চাইলে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মিরপুরের ম্যাচগুলো ডে নাইট করতে পারতেন। সুযোগ তো ছিল ক্রিকেট বোর্ডের কাছে, করেন নাই। এনসিএল বিসিএলে পিঙ্ক বলের ডে নাইট ম্যাচ আনার কথা আমি আপনার কাছে ইন্টারভিউতে বলেছিলাম, সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন রেজ করেছেন যে আমরা তো পিঙ্ক বলে খেলছি না। বাট পিঙ্ক বলে খেলার বিষয় না, সাপোজ বিপিএলে ধরেন একটা বোলার হয়তো বা 4 ওভার ডিউ ফ্যাক্টরে বোলিং করছে, তাও আমরা কিন্তু ডিউ ফ্যাক্টর থেকে বেঁচে থাকার জন্য আমরা সন্ধ্যা 6টা থেকে খেলা শুরু করি। অন্যদিকে আইপিএলে পিএসএলে কিন্তু ডিউ ফ্যাক্টরে প্র্যাকটিস করার জন্য ওরা 8টা থেকে খেলা শুরু করে, আপনি হচ্ছেন 6টা থেকে খেলা শুরু করছেন যাতে ডিউ আপনার এখানে কোনো ইম্প্যাক্ট ফেলতে না পারে। সো 4 ওভার বোলিং করে তো ওই হ্যাবিচুয়েশনটা আসবে না। একটা লঙ্গার ভার্সন ক্রিকেটে যখন কেউ রাতের বেলা 10 ওভার 15 ওভার 20 ওভার বোলিং করছে, তখন হি উইল গট টু আন্ডারস্ট্যান্ড যে আসলে এখানে কীভাবে বল গ্রিপ করতে হয়, বল স্লিপ করে ছুটে গেলে আমার বিকল্প পন্থাটা কী, তখন তার অভ্যস্ততাটা তৈরি হবে। ওইভাবে আমরা আসলে কখনো চিন্তা করেছি কিনা, ওইভাবে যদি চিন্তা করতাম আমার কাছে মনে হয় যে প্রিমিয়ার লিগে আমরা ডে নাইট ম্যাচ দেখতে পেতাম, যেটা আপনি এখন পর্যন্ত দেখতে পান নাই। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। হ্যাঁ, দুইজন ক্রিকেটার সম্পর্কে জিজ্ঞেস করবো, তাহিদ হৃদয় আর শেখ মাহিদি। শেখ মাহিদিকে নিয়ে আপনি অনেক কথা বলেছেন, তাহিদ হৃদয়কে নিয়ে আপনার কথা বলেছেন। দুই প্লেয়ার নিয়ে আসলে আপনার মূল্যায়নটা কী? আমার কাছে সামহাও মনে হয় তাওহিদ হৃদয় ইন রিসেন্ট টাইমসে যে সমস্ত ঘটনা ঘটেছে হয়তো বা মেন্টালি একটু ডিস্টার্বড আছেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তিনি যে পটেনশিয়ালের ক্রিকেটার, সেই পটেনশিয়ালের বেস্ট আউটপুটটা আসলে দেখতে পাচ্ছি না। সেটা মাঠের ফিল্ডিংয়ে ক্যাচ ড্রপ থেকে শুরু করে আপনি যদি বলেন একটা থ্রো করা নিয়ে আমরা একটা প্রবলেম দেখলাম। এই নেচারের তাওহিদ হৃদয়কে তো আসলে আমরা চিনি না, বা ব্যাটিংয়ের জায়গা থেকেও চিন্তা করলে তাকে আরও ডমিনেটিং ওয়েতে আমরা চিনি। সো সামহাও আমার কাছে মনে হয় যে তিনি মেন্টালি হয়তো বা কোনো একটা জায়গায় ডিস্টার্বড অবস্থায় আছেন, সেটা একটা ফ্যাক্টর জায়গাটা আমার কাছে মনে হয় আর কি। আর শেখ মেহেদি ইজ আ ভেরি গুড বোলার, বাট অ্যাজ এ ব্যাটসম্যান আমার কাছে মনে হয় লটস অফ ওয়ার্কস টু ডু। সেটা এখনও তিনি ব্যাটিংয়ে ওই লেভেলে ব্যাটিং করার জন্য টপ অর্ডারে বা মিডল অর্ডারে এখনও তিনি প্রিপেয়ার্ড না। একদম লাস্ট প্রশ্ন, আসলে পাকিস্তানে খেলছে বাংলাদেশ দল, মানে আপনার প্রেডিকশনটা কি? মানে আপনার কি মনে হয় পাকিস্তানে এই দল নিয়ে আসলে পাকিস্তানের সাথে লড়াই করা সম্ভব কি? একটা ম্যাচ বা 2টা ম্যাচ জিতবে বাংলাদেশ, কি মনে হয়? ডিফিকাল্ট। এখন যে মেন্টাল স্টেজে আছে সেখানে আসলে পাকিস্তানের সাথে ডমিনেট করাটা খুব ডিফিকাল্ট। পাকিস্তান পিএসএল শেষ করেছে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট, কী হয় বা কী করা যায়। বাট আমার কাছে যেটা মনে হয় যে ভেরি ডিফিকাল্ট, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। প্রত্যাশা তো আমরা করতেই পারি, কিন্তু টিমের কন্ডিশনটা এখন যেরকম আছে, টু বি ভেরি অনেস্ট, মিডল অর্ডারে ডমিনেট করার মতো আমি কোনো ব্যাটসম্যান খুঁজে পাই না আমাদের বাংলাদেশের ক্রিকেটে। দিস ইজ দ্য ওর্স্ট থিং টু এক্সপ্রেস। এই যে পরিসংখ্যানগুলো বললাম, এই যে ডিউ ফ্যাক্টরের কথা বললাম, যে ডিউ ফ্যাক্টর নিউট্রালাইজ করার জন্য যে স্কিলটা প্রয়োজন, সেই স্কিল কতটুকু আপনার প্লেয়ারদেরকে আপনি তৈরি করতে পেরেছেন, বা প্লেয়াররা কতটুকু তৈরি করতে পারছে,